যে দিল্লির দাসত্ব আমরা মেনে নেব না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। এই গণ অভ্যুত্থানে শুধু আওয়ামী লীগের পতন হয়নি, আওয়ামী লীগের সাথে যত দালাল বি টিম ছিল, জাতীয় পার্টি 14 দল এবং তাদের যারা বিদেশি প্রভু ছিল দিল্লি পার্টিকুলার, তাদের সকলের পতন হয়েছে। আমি নিজে রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থানে গিয়ে গণকবর জিয়ারত করেছি। সেখানে গণকবরের যে লম্বা লাইন দেখলাম, তাতে ন্যূনতম সেখানে 200 মানুষকে মানে নাম পরিচয়হীন ভাবে যাচ্ছে তাই করে নৃশংসতম ভাবে কোনো জানাজার নামাজ ছাড়া গোসল ছাড়া তাদেরকে সেখানে দাফন করা হয়েছে। কোনো কবরে আমরা ওখানকার কবরস্থানের খাদেমরা বললো যে 2 জন 3 জন 5 জন পর্যন্ত লাশ ডাম্প করা হয়েছে রাতে। তো এই ধরনের গণহত্যার গল্প আওয়ামী লীগ 71-এর সাথে চেতনা বিক্রির অংশ হিসেবে আমাদের বলেছে, আর আমরা জুলাই আগস্টের এই গণহত্যা নিজ চোখে দেখলাম এবং গণকবর শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হবে এবং ফ্যাসিবাদী সরকারকে ধন্যবাদ দিতে হবে যে তারা 3 সপ্তাহের ভিতরে দেশের লক্ষ লক্ষ ফেসবুক ইউটিউবার এবং টিকটকারদেরকে রাস্তায় এনে প্রতিবাদী নাগরিক বানিয়ে দিয়েছে। প্রজা ছিল, প্রজা থেকে তারা দেশের মালিকানা দাবি করছে, যে দেশটা কারো বাপের না। এটাকে আমি নিজে বাংলা বসন্ত বলি। এই বাংলা বসন্তের উদাহরণ দেওয়ার জন্য আরব বসন্তের উদাহরণ ছাড়া সাম্প্রতিককালের কোনো উদাহরণ আসলে মিলছে না, যেটা আমরা গত 2006, 7, 8-এর পরে আরব বিশ্বে দেখেছি। যে তিউনিসিয়াতে যে একজন ট্রেডার যিনি নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিলেন প্রতিবাদ করবার জন্য, পুলিশম্যান যখন তাকে ভ্যানে করে তার ব্যবসাটা করতে দিচ্ছে না অথবা ঘুষ ছাড়ছে, তাকে যে রেগুলার ডিস্টার্ব করছে, যেটাকে আমরা এখানে ফেরিওয়ালা অথবা হকারদের রাস্তায় দখল করে ব্যবসা করবার জায়গাটা যেখানে দেখি আর কি। এরপরে তিউনিসিয়া থেকে এটা লিবিয়াতে, মিশরে, সিরিয়াতে এবং আরব বিশ্বের আরো অনেক জায়গাতে গিয়েছে। তো সেই যে একটা আরব বসন্ত আমরা দেখলাম এই শতাব্দীর শুরুতে, তারপরে এত বড় আন্দোলন আমার দেখা মতে জানা মতে পৃথিবীর অন্য কোথাও হয় নাই। আমেরিকাতে গত বছর 2 আগে লয়েড জর্জ, যে একজন কালো মানুষকে পুলিশ পিটায় এবং গলায় পা দিয়ে চেপে ধরে যে হত্যা করেছে, তার প্রতিবাদে কিন্তু সারা আমেরিকাতে বিভিন্ন শহরে, বন্দরে, ছোট ছোট এলাকাগুলোতে, বড় বড় সিটি কর্পোরেশনগুলোতে কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। তো এই কারণে যদি এটার সাথে তুলনা করতে হয়, এটা আমার মনে হয় যে এটা তার থেকে আরো বেশি ম্যাসিভ ছিল। এত মানুষের অংশগ্রহণ এটা ওই আন্দোলনে ছিল না। সাম্প্রতিককালে আমরা যেটা দেখেছি গাজার ব্যাপারে যে প্রতিবাদ হয়েছে সারা দুনিয়াতে, এটা অবশ্যই একটা অন্য বাস্তবতা, যে একটা রাষ্ট্রীয় গণহত্যার প্রতিবাদ সারা দুনিয়াতে যেটা হয়েছে। এবং ফিলিস্তিনের ইস্যুটা অনেক পুরাতন, প্রায় 80 বছরের অথবা তারও বেশি চিন্তা করলে, বেলফোর ডিক্লারেশন ধরলে 100 বছরের পুরাতন একটা ঘটনা, সেটা নিয়ে যেটা হয়েছে। হাসিনাকে ধন্যবাদ দিতে হবে এবং ফ্যাসিবাদী সরকারকে ধন্যবাদ দিতে হবে যে তারা 3 সপ্তাহের ভিতরে দেশের লক্ষ লক্ষ ফেসবুক ইউটিউবার এবং টিকটকারদেরকে রাস্তায় এনে প্রতিবাদী নাগরিক বানিয়ে দিয়েছে। 3 সপ্তাহের ভিতরে তারা প্রজা ছিল, প্রজা থেকে তারা দেশের মালিকানা দাবি করছে, যে দেশটা কারো বাপের না। ইটস এ হিউজ প্রোটেস্ট, যে দেশের মালিকানার দলিলটা আওয়ামী লীগ একটা জাল দলিল করে দখল করে নিয়েছিল, সেখান থেকে ছাত্র জনতারা নতুন করে এই মালিকানাটা আবার ফেরত নিয়েছে। অতএব এইটাকে আমরা দেখছি যে বাংলা বসন্তের সবচেয়ে অসাধারণ একটা জায়গা, এবং এই তরুণরা একটা নতুন রাজনীতির সন্ধানে আছে। তারা নতুন ভাষা খুঁজতেছে, নতুন ভাবে দেশটাকে দেখতে চায়, নতুন করে দেশটাকে গড়তে চায়। পুরাতন শব্দ, ভাষা, রাজনীতির বদলে একটা নতুন পশ্চিমা ধাঁচের একটা কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা তারা তাদের সবার মুখে আমরা দেখলাম। তারা সমস্যার সমাধান চাচ্ছে, তারা প্রতিবাদের বদলে চাচ্ছে যে একটা নতুন কিছু বাংলাদেশটা হোক, যে বাংলাদেশটা আর পুরাতন আমলের মতো থাকবে না। তো সেই জায়গাতে আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, যে গণহত্যা হয়ে গেল, গণহত্যাটাও নৃশংসতম গণহত্যা বাংলাদেশের ইতিহাসে। জাতিসংঘ বলেছে যে 650 নাগরিক ন্যূনতম খুন হয়েছে, তার ভিতরে 67 জন শিশু আছে যাদের বয়স 18-র নিচে, এবং এই সংখ্যাটা আমরা ধারণা করছি এই সংখ্যাটা 1000-এর উপরে হবে যারা খুন হয়েছে। আমি নিজে রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থানে গিয়ে গণকবর জিয়ারত করেছি। সেখানে গণকবরের যে লম্বা লাইন দেখলাম, তাতে ন্যূনতম সেখানে 200 মানুষকে
নাম পরিচয়হীন ভাবে যাচ্ছে তাই করে নৃশংসতম ভাবে কোনো জানাজার নামাজ ছাড়া গোসল ছাড়া তাদেরকে সেখানে দাফন করা হয়েছে। বহু আত্মীয় স্বজনরা কিন্তু বলছে যে আমাদের ছেলের খবর পাচ্ছি না, আমার ভাতিজার খবর পাচ্ছি না, আমাদের যারা চাকরি করতো দোকানে নিম্নবিত্ত মানুষ তাদের অনেকের খবর পাওয়া যাচ্ছে না। কোনো কবরে আমরা ওখানকার কবরস্থানের খাদেমরা বললো যে 2 জন 3 জন 5 জন পর্যন্ত লাশ ডাম্প করা হয়েছে রাতে। তো এই ধরনের গণহত্যার গল্প আওয়ামী লীগ 71-এর সাথে চেতনা বিক্রির অংশ হিসাবে আমাদের বলেছে। আর আমরা জুলাই আগস্টের এই গণহত্যা নিজ চোখে দেখলাম এবং গণকবর দেখলাম। দুঃখজনকভাবেও সত্য যে বাংলাদেশের গণমাধ্যম তাদের যে জাতীয় দায়বদ্ধতা ছিল জনগণের কাছে সেই দায়বদ্ধতা তারা পালন করতে পারে নাই। তারা এই যে প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করা, প্রত্যেকটা মিসিং শহীদ আহত পরিবারকে খুঁজে বের করা, প্রত্যেকটা প্রতিবন্ধী পরিবারকে খুঁজে বের করা যার হাত চলে গেছে, পা চলে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, এই মানুষগুলোর প্রতি যে একটা দায় ছিল সেই দায় আমাদের গণমাধ্যম এখনো পালন করতে পারছে না। এই সব মিলিয়ে হচ্ছে এই গণ অভ্যুত্থানটা আমাদের জন্য যেমন অনেক কষ্টের, আমাদের শত শত হাজার হাজার তরুণকে আমাদেরকে হারিয়ে যেতে দেখেছি আমরা। গুলিবিদ্ধ সাইদ, মুগ্ধ, ইয়াফিজ, ইয়ামিন, নাফিস, বহু ছেলে হারিয়ে গেছে আমাদের মধ্য থেকে। আবার এটা অনেক গৌরবের যে বাংলাদেশের জনসাধারণ ছাত্র সমাজ যে প্রতিবাদের ভাষা দেখিয়েছে, তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দিল্লির দাসত্ব আমরা মেনে নেব না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে কারো ভ্রুকুটি কারো চক্ষু আমরা মেনে নেব না। এইটা খুব পরিষ্কার বক্তব্য। অতএব এই গণঅভ্যুত্থানের ব্যাপারের থেকেও আমাদেরকে বুঝতে হবে যে গণ অভ্যুত্থানটা কেন হয়েছে। গণ অভ্যুত্থানটা কোনো সময়ের ব্যবধানে হয় নাই যে আমরা 3 বছরের জন্য কাউকে সরিয়ে দিচ্ছি, 6 মাসের জন্য সরিয়ে দিচ্ছি। গণ অভ্যুত্থানটা হয়েছে একটা কজের জন্য, একটা স্বপ্নের জন্য। সেই স্বপ্নটা কি? বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য হয়েছে। এটা এক পর্যায়ে গিয়ে যেহেতু শত শত শহীদের লাশ পড়েছে এখানে, এটা পরবর্তীতে স্বৈরাচার বিরোধী একটা আন্দোলনের জায়গাতে গেছে। কিন্তু অরিজিনাল থিমটা ছিল একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ বানানো, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রেও ছিল। এখন স্বাধীনতার ঘোষণাপত্রে কিন্তু বলা হয়নি 71 সালে যে কতদিনের মধ্যে আমরা বাংলাদেশটাকে বৈষম্য মুক্ত করব। এটা একটা লম্বা জার্নি। এখন এর মানে এটা না যে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে সে অসীম সময়ের জন্য, অনন্তকালের জন্য ক্ষমতায় থাকবে। আমরা মনে করি তার প্রধানতম কাজ হচ্ছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। এই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবার জন্য তাকে অনেকগুলো প্রস্তুতি নেবার প্রশ্ন আছে। তাকে নির্বাচন কিভাবে আয়োজন হয়, বাংলাদেশের নির্বাচন কমিশন এটার সাথে জড়িত থাকে, বাংলাদেশের নির্বাচন কমিশনের কর্মকর্তারা জড়িত থাকে, বাংলাদেশের টোটাল প্রশাসন জড়িয়ে যায়, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এটার সাথে জড়িয়ে যায়, বাংলাদেশের স্থানীয় সরকারে যারা কাজ করেন, টিএনও ইউএনও থেকে শুরু করে যারা স্কুলে কলেজে চাকরি করেন, সবাই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িয়ে যায়। 43,000 পোলিং স্টেশন যেটা আছে ভোট কেন্দ্রে 15 থেকে 17 লক্ষ মানুষ দরকার হয় কোনো না কোনো ফর্মে সরকারের। তাহলে সরকার কি সেই আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড লোকগুলোকে দিয়ে কি একটা নির্বাচন করবে? এই জন্য কি এটা গণঅভ্যুত্থান হয়েছে? সেই নির্বাচনটা কি এটা বৈষম্যহীন নির্বাচন হবে? আমরা মনে করি না। তাই আমাদের বক্তব্য হচ্ছে যে এটা 6 মাস, 3 মাস, 9 মাস, 1 বছরের মেয়াদের মধ্যে না থেকে বরং যেদিকে আমাদের ফোকাস করা দরকার সেটা হচ্ছে সংস্কার। যে নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করবার জন্য যে সময়টা নেওয়া দরকার, ন্যূনতম সময়, সেই সময়টাই নেওয়া উচিত। তবে এটার সাথে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং ছাত্র জনতার একটা মতৈক্যের জায়গা থাকতে হবে। যদি এমন না হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 2 বছর লাগতেছে কিন্তু রাজনৈতিক দলগুলো এই সময় দেবার জন্য প্রস্তুত না, সেক্ষেত্রে কিন্তু রাস্তাতে এই পাওয়ার হোল্ডার এবং স্টেক হোল্ডারদের সাথে একটা সম্পর্কের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে সংস্কারটাকে লক্ষ্য করে এটা অর্জন করবার জন্য কাজ করতে হবে, যৌক্তিক সময় নিতে হবে, যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করে বুঝাইতে হবে, যদি সময় বেশি নেওয়া দরকার হয় তাদেরকে বোর্ডে রেখে তাদেরকে সমঝোতার ভিত্তিতে বুঝায় শোনায় এই কাজটা করতে হবে। মাধ্যম আওয়ামী লীগের যে দালালি করেছে গত 16-17 বছর, এই গণমাধ্যমকে দিয়ে একটা সুষ্ঠু
নির্বাচনী ক্যাম্পেইন করা সম্ভব না, যারা প্রত্যেক রাজনৈতিক দলকে স্পেস দিবে তাদের গণমাধ্যমে। অতএব এটার একটা সংস্কার দরকার। এই মোদ্দা কথা হচ্ছে সবটা মিলায়ে আমি যখন একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জায়গাতে আসব, তখনই শুধু নির্বাচন হওয়া উচিত। এবং বাট সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত সমঝোতা খুবই জরুরি।